মাধ্যমে সৎসঙ্গ হচ্ছে এবং আমাকে শ্রদ্ধা অশোকদা এই বিশেষ সৎসঙ্গে যোগদানের কথা বলেছেন। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, জ্ঞানগম্য কিছু নাই, তবে ভারতবর্ষ সম্বন্ধে এত উচ্চ ধারণা পৃথিবীর অন্যান্য মহাদেশের এবং অন্যান্য দেশগুলোর, সেটা আমরা ইতিহাসে পড়ে জানতে পারি। আমি একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেশে বসেছিলাম 1960-62 সালে, খুব সম্ভব, তারিখটা আমার মনে নাই। আসামের একজন প্রখ্যাত কর্মী, দাদারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? আগে দাদা, আসামের একজন প্রখ্যাত কর্মী, তার নাম রবীন্দ্রনাথ রায়। সব গ্রুপে এক ডাকে সকলে তাকে চিনে এবং ঠাকুরের খুব ভক্ত লোক। সমস্ত আসাম তাকে জানে, সমস্ত সৎসঙ্গের লোকেরা তাকে জানে, তার অনেক বইটই আছে। তিনি ভালো বাগ্মী, ভালো বক্তা এবং ইষ্টপ্রাণ লোক। তিনি ঠাকুরের কাছে নিবেশে বসে আছেন। ঠাকুরের নিবেশের চোখের সামনেই উপরেই একটা ছবি আছে। ছবিটা হচ্ছে কনফুসিয়াসের। কনফুসিয়াস হচ্ছে চীনের একজন বিশিষ্ট লোক, একজন স্বনামধন্য লোক এবং চীনের লিডার বললেও হয়। অনেকদিন আগের কথা বলছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন, ঠাকুর, কনফুসিয়াস যিনি চীনের 80টা দেশের মধ্যে 80 জন লোককে ঠিক করেছিলেন এবং চীনটাকে গঠন করে দিয়ে গেছিলেন, সে কনফুসিয়াস রবীন্দ্র বলছেন ঠাকুরকে, তোমরা কখনো হিমালয়ের অপর পারে যে দুর্লঙ্গ দেশ আছে ভারতবর্ষ, তাকে কখনো আক্রমণ করো না, ওটা দেবভূমি। একথা কনফুসিয়াস বলেছেন এবং রবীন্দ্র রাজা আসামের সেই কথাটা শ্রী শ্রী ঠাকুরের নিবেশে বললেন। ভারতবর্ষ দেবভূমি, ভারতবর্ষ সোনার দেশ। ভারতকে আবার সোনার দেশ করে তুলেন। পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কেশবচন্দ্র বসু ঠাকুরের কাছে আসছিলেন 1963 সালে। পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার 29 অক্টোবর 1963 সালে ঠাকুর কাছে আসছিলেন নিজের কন্যাকে নিয়ে এবং শাশুড়ি মাকে নিয়ে। ঠাকুরের কাছে উনি বললেন, স্পিকার সাহেব কেশবচন্দ্র বসু, বিধানসভার স্পিকার, উনি ঠাকুর বললেন, ঠাকুর আপনি কিছু বলেন, আমি শুনি। তখন ঠাকুর তাকে বলছিলেন, আপনি স্পিকারই হন, আপনি মিনিস্টারই হন, বা আপনি ভারতবর্ষের প্রাইম মিনিস্টারই হন, মানুষই আপনাদের সম্বল, মানুষই আপনাদের সম্পদ। মানুষকে মানুষ করে তুলেন। ভারতবর্ষ যাতে আবার সোনার ভারতে উঠে, এটা করাই চাই। ঠাকুরের এই প্রার্থনা ছিল কেশবচন্দ্র বসুর কাছে, পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারের কাছে। যখন তিনি উৎসবে আসছিলেন, ঠাকুর সাথে কথা হচ্ছিল, সেই সোনার ভারত আজকে কেন এত নরক ভারতে পরিণত হয়েছে আমি বলবো। রাজধানী,
দাঙ্গা হাঙ্গামা, ধর্ষণ, লুট, গৃহদাহ, আক্রমণ, অসভ্য ব্যবহার, ঘুষ, চোর ইত্যাদি নানান রকম ভাবে আজ ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ভারতবর্ষ একসময় সোনার ভারত ছিল। ঠাকুরের প্রার্থনা ওই স্পিকারের কাছে, আপনি ভারতকে সোনার ভারত করে তোলেন, আপনাদের সম্পদে হচ্ছে মানুষ। আপনারা সকলেই জানেন কাশ্মীরে 1320 খ্রিস্টাব্দের আগে একজনও মুসলমান ছিল না। কাশ্মীরে 1320 খ্রিস্টাব্দের আগে একজনও মুসলমান ছিল না। সুলতানি আমলে কাশ্মীরের সুলতানরা গিয়ে হিন্দুদের মুসলমান করতে আরম্ভ করে দিল। আর সেই কাশ্মীর নিয়ে কত গোলমাল, বহু হিন্দু কাশ্মীরের মুসলমান হয়ে গেল। তারা আবার হিন্দু হইতে চাইল, পণ্ডিতদের কাছে পাঠিয়ে পাঠাইলো বেনারসে, কিন্তু বেনারসের পণ্ডিতরা রাজি হলেন না। আমাদের হিন্দুদের আবার দলে আনতে চাই না, যেহেতু তারা মুসলমান হয়ে গেছে। কিন্তু শাস্ত্রে আছে যে কেউ যদি আবার স্বধর্মে ফিরে আসতে চায়, সেখানে মনুর বিধান আছে, বাক্যাশ্রম করে আসা যায়। কিন্তু আমাদের পণ্ডিতরা সেই মত দিলেন না। এর ফলে কাশ্মীরে আজকে বহু মুসলমান হয়ে গেছে। এরা আসলে সবই হিন্দু ছিল। বাংলাদেশের মধ্যে 1870 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত বাঙালি হিন্দুই বেশি ছিল। 1870 খ্রিস্টাব্দে মুসলমান বাংলাতে কম ছিল। 1947-এ যখন বাংলাকে পাকিস্তান মুক্ত করতে চাইছিল, তখন বাংলার মুসলমান সংখ্যা হচ্ছে 55, হিন্দু সংখ্যা হচ্ছে 45%। সেই জন্য বাংলাকে পাকিস্তান নিতে চাইছিল। শাহফরাজ মুখোপাধ্যায় বহু চেষ্টা করে 20 জুন 1947-এ অ্যাসেম্বলিতে পাশ করলেন যে বাংলার বহু জেলাতে হিন্দুরা বেশি, সেই সব জেলাগুলোই হিন্দু এলাকাভুক্ত থাকবে, পাঞ্জাবও তাই থাকবে। বলা বাহুল্য এই জিনিসটা শাহফরাজ বাবু কোথা থেকে পেয়েছিলেন? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে তিনি 1939 সালে, 1944 সালে, 1952 সালেও তিনি সাক্ষাৎ করেছিলেন। ঠাকুর তখন তাকে বলেছিলেন যে হিন্দু লোগোসটা যেখানে আছে, যে প্রভিন্সে, আপনি সেখানে হিন্দু ঢুকিয়ে দেন, সেন্সাস করেন, তখন দেখবেন হিন্দু সংখ্যা বেশি হয়ে যাবে। পাকিস্তানের যে লীগের যে পরিকল্পনা, দ্বিজাতি তত্ত্ব, দেশভাগ, এটা বানচাল করে দেন। শাহফরাজ বাবু সেই জিনিসটাই মনে প্রাণে করলেন না, ঠাকুরের কথা শুনলেন না। কাশ্মীরে গিয়ে উনি মারা গেলেন, এখন হত্যা হলেন বললেই হয়। ধ্যানমূলং গুরুমূর্তি, মন্ত্রমূলং গুরুবাক্যং। গুরুবাক্যই যে মন্ত্র, আর যদি শাহপতার ঠাকুরের কথা অনুযায়ী করতেন, ঠাকুর বলেছিলেন আপনাদের দেশে বহু রাজা জমিদার আছে, আপনি রাত দিন পরিশ্রম করেন, এদের কাছে যান, টাকা পয়সা সংগ্রহ করেন, লোক আনেন, লোক ঢুকিয়ে দেন। শাহবাজ বললেন লোক কষ্ট তো বহু শক্ত। ঠাকুর তখন বলছিলেন গদায় লস্করি চলনে চললে চলবে না, আপনি যে বাবার সন্তান, আপনি চেষ্টা করুন সমস্ত ভারতবর্ষ নয় মাথা তুলে রাখবে। শাহবাজ বাবু প্র্যাকটিক্যালি কিছুই করেননি। পরে দুঃখ করে 51 সালে কি 52 সালে, 1952 সালে দেওঘরে গিয়ে ঠাকুর বলছিলেন আপনার দূরদৃষ্টি ঠিক, কিন্তু আমরা বুঝতে পারিনি এখন আর বলে কি হবে। তথাপিও শাহবাজ বাবু 20 জুন 1947-এ অ্যাসেম্বলিতে
বাংলার কতগুলি প্রভিন্সে যেখানে হিন্দু বেশি সেগুলিকে তিনি আলাদা রাজ্য পশ্চিমবঙ্গ করার বিল পাস করে নিলেন অ্যাসেম্বলিতে। আর সেটাই আমাদের এখানে তারকেশ্বরে গত 20শে জুন 2026 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে যে পশ্চিমবঙ্গের দিবস যে হলো 20শে জুন 1947 সেটাকে উদ্বোধন করে গেলেন। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন আমরা কেন এত পতিত হইলাম। আপনারা জানেন 1292 খ্রিস্টাব্দের একটু আগে পৃথ্বীরাজ চৌহান ইনি ছিলেন আজমির এবং দিল্লির সম্রাট, আর রাঠোরের রাজা ছিলেন জয়চাঁদ। জয়চাঁদের মেয়েকে পৃথ্বীরাজ সংযুক্তাকে বলপূর্বক নিয়ে আসে বিয়ে করে। তাতে জয়চাঁদ খেপে যায়, তিনি মোহাম্মদ ঘুরিকে আহ্বান করলেন। তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজের যুদ্ধ হয়। প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়চাঁদের সাহায্য নিয়ে পৃথ্বীরাজকে পরাজিত করে এবং বন্দী করে। সেই থেকে দিল্লির সিংহাসনে প্র্যাকটিক্যালি 1205 খ্রিস্টাব্দ হইতে দিল্লির সিংহাসনে কে বসলো? মুসলিমরা বসে গেল। 1205 খ্রিস্টাব্দ হইতে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 552 বছর পর্যন্ত মোগল পাঠান এরা সমস্ত রাজত্ব করতে থাকে। জিজিয়া কর, ধর্ষণ, লুণ্ঠন, নারী হত্যা ইত্যাদি কি যে করেছে না করেছে ইতিহাসটা সাক্ষ্য আপনারা সকলে জানেন। আর আমরা হিন্দুরা দুর্বল হয়ে গেলাম। আমরা রাজন্যবর্গেরা জয়চাঁদ পৃথ্বীরাজ খামাখা ঝগড়া করে আমরা নিয়ে আসলাম একটা বিদেশি জাতকে, এবং সেই জাতি এত বছর ধরে রাজত্ব করে গেল। তারপর ইংরেজরা আসলো 1700 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইংরেজরা এসে 190 বছর রাজত্ব করলো। আমাদের ভারতবর্ষের যে মেরুদণ্ড, হিন্দুর যে সংস্কৃতি, আজ আপনারা কৃষ্টি তো নাম নিচ্ছেন বারাসতের, এই যে কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি সমস্ত কিছুর উপরে প্রবলভাবে আক্রমণ হয়েছিল। আর আমরা হিন্দুরা দুর্বল হয়ে পড়েছিলাম। আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করলাম। আমরা ইষ্টকে না মেনে ইষ্টবাদের কথা নিয়ে কসকচনি করেছি। আলেকজান্ডারের আগে আমাদের দেশে কেউ ঢু মারতে পারেনি। আমরা এত সাহসী, এত বীর ছিল। সোনার ভারত ছিল, প্রত্যেকটা লোক দেবতা ছিল, বলছে 30 কোটি দেবতা ছিল। আর সেখানে আমাদের দুর্বলতার জন্য ঠাকুর বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা দুর্বল হয়ে গেছি, আমরা পরস্পরকে সাহায্য করি না। সোমনাথের মন্দির যখন লুণ্ঠন করলো তখন 50,000 বেদ পাঠিকে মোহাম্মদ সুলতান মাহমুদ কেটে ফেললো মাথা। আমরা হুঙ্কার দিয়ে সেখানে কিছু করতে পারিনি বা অগ্রসর হইনি। হুম করেও যদি আমরা অগ্রসর হইতাম আজ ভারতবর্ষের ইতিহাস পাল্টে যেত। জয়চাঁদ পৃথ্বীরাজ যদি একত্রিত হতো, ঐক্যবদ্ধ হতো, ভারতবর্ষের ইতিহাস পাল্টে যেত। আমাদের দুর্ভোগ হতো না, আমরা নোয়াখালী থেকে চলে আসতে হতো না। নোয়াখালীতে 15,000 লোক মারা গেছে। এমনকি আপনারা শুনে দুঃখিত হবেন, আমি জানি গান্ধীজির সাথে আমি গিয়েছিলাম করপাড়া। রাজেন্দ্র রায় বলে এক দাদা ছিলেন, ভালো উকিল, তিনি নোয়াখালী বারের প্রেসিডেন্ট ছিলেন। তার মাথাকে ডিক্লেয়ার করেছিল যে 10,000 টাকা 10,000 টাকা দেওয়া হবে তার মাথা দিলে। তার মাথা কেটে রূপার থালা করে গোলাম সাহেবের কাছে এনে দিল। তার সুন্দরী 2 মেয়েকে, গোলাম সাহেবের 2 সেনাপতিকে কাছে উপহার দেওয়া হলো। কি অত্যাচার যে হয়েছে আমরা জানি। গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় 16 আগস্ট যেটা হচ্ছিল 1946-এ, আর অক্টোবরে 10 অক্টোবর 1946-এ যে তাণ্ডব চলেছিল, সেগুলো কি বলবো, কয়েক কোটি লোক চলে আসছিল। আজ আমরা নানান দিক দিয়ে বিপর্যস্ত হয়ে গেছি। তথাপি আমাদের হুঁশ হচ্ছে না। আমরা নিজের শক্তির উপরে দাঁড়াই না, আমরা ইষ্টকে মানি না, আমরা তার নীতিবিধিগুলি পালন করে চলি না। আজ শ্রী শ্রী ঠাকুর এসে আমাদের আলো দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন, আমরা কেমন করে বাঁচবো, কেমন করে উঠতে পারবো।
আমরাই আমাদের সর্বনাশ করি, আমরাই কাটমনি করি, আমরাই ঘুষ খাই, শিক্ষার বাবরে লোক নিযুক্ত করে কোটি কোটি টাকা নেই, আমরা হসপিটালের লোক ডাক্তারকে মেরে ফেলি, আমরা অনেক কিছু অপকর্ম করি আমাদের সেই ক্ষমতার জন্য, আসীন থাকার জন্য, নিজেকে নিজে বড় করার জন্য ইত্যাদি। আমি এইসব ইন ডিটেলস মধ্যে আমি যেতে যাচ্ছি না। তবে আমাদের কেমন করে এখন উদ্ধার হইতে পারি, আমরা কেমন করে বাঁচতে পারি, আমরা কেমন করে ঠিক ঠিক মতো চলতে পারি, আমার একটাই শুধু অনুরোধ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদের যে বর্ণ বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য অনুযায়ী আসল কথা যে কনস্টিটিউশন যে আমাদের হয়েছে তার মস্ত বড় একটা ভুল কি জানেন, যার যার বৈশিষ্ট্য অনুযায়ী বড় করার কথা সেখানে নাই। ঠাকুর বলছেন কনস্টিটিউশন অর্থাৎ সাংবিধানিক বিধি যেটা হবে তার মধ্যে হবে প্রত্যেক মানুষের বৈশিষ্ট্যকে বড় করে তোলা। আর এইখানে আমাদের কনস্টিটিউশন আছে যে কোনো লোক যে কোনো কাজ করতে পারবে, তাদের আর বৈশিষ্ট্য বলে কিছু থাকলো না। উজিরপুরের কামাররা ভালো বন্দুক তৈরি করতে পারতো, ঢাকার কাশারি পাড়াতে কাঁসার থালা টালা ওরা ভালো করতে পারতো, মুসলিমরা ভালো ওই মুসলিম তৈরি করতে পারতো, রেশমি তৈরি করতে পারতো, যেটা একটা সুপারির মধ্যে রাখা যেত। এই বৈশিষ্ট্য থাকলো না। এই বৈশিষ্ট্য কি করলাম আমরা, জলাঞ্জলি দিলাম। কেমন করে, যে যে কোনো লোক যে কোনো কাজ করতে পারবে। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র এসে বললেন না, তা চলে না। মানুষের জন্মগত বৈশিষ্ট্য থাকে। এখন আমি যে ব্যবসা করি, আমাকে যদি বলে এখন তুমি অ্যাটম বোম ফাটাও, ইউরেনিয়াম ফাটাও, ইউরেনিয়াম ফাটাইলে দুইটা শক্তি হয়, থোরিয়াম হয়, আর একটা শক্তি বেশি বের হয়, সেটাকে অ্যাটম বোমের কাজে লাগায়। এখন ব্যবসায়ীদের যে তাকে যদি আমি ইউরেনিয়ামের কথা শিক্ষা দেই, সেটা তো হতে পারে না, হয় না। জোরদার করে হইলেও সেটা ঠিক আমার জাত ব্যবসা নয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অজয় গাঙ্গুলিকে তাকে বলেছিলেন, অজয় গাঙ্গুলিতে ঠাকুরের জুতা তৈরি করতো, চটির জুতা তৈরি করে দিত খুব সুন্দর করে। আমি নিজে দেখেছি। অজয় তাকে তাকে বলছেন তুমি কিন্তু চটির জুতা খুব ভালো করো, সেই জন্য তুমি কিন্তু মুচি হয়ে টাকার দর করতে পারবে না ওই দ্বারা। তোমার কাজ হচ্ছে ব্রাহ্মণিকের কাজ, যজন যাজন অধ্যবন অধ্যবন দান প্রতিজ্ঞা তোমার দান। তুমি ওই জুতা তৈরি করে টাকার দর করবো, অন্যের বৃত্তি হরণ করবে, সেটা চলবে না। আজকালকার দেশের মধ্যে যে আনএমপ্লয়মেন্ট হচ্ছে তার একটা কারণ হচ্ছে আমরা এক একজনের বৃত্তি এক একজনের হরণ করে ফেলেছি। একটা চাকরির জন্য 1 লাখ পিটিশন আছে, 10টা চাকরির জন্য 10 লাখ পিটিশন আছে। কেন কেন কেন? তার কারণ হচ্ছে আমরা বৈশিষ্ট্যের জলাঞ্জলি দিচ্ছি। আমাদের কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আছে, আপনারা পড়ে দেখবেন, ভারতবর্ষের যে কোনো লোক যে কোনো কাজ করতে পারে। এই যে কথাটা, এই কথাটা শ্রী শ্রী ঠাকুর বা মনুসংগীতা বা স্বাস্থ্য কার্জন বা মানুষের যে বংশের হেরিডিটি যাকে বলে, বংশের যে গুণ বলে, সেই গুণের সাথে এটা খাপ খায় না। প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য আছে, জন্ম থেকে মানুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর হলেন পরম বৈশিষ্ট্যবালী, তিনি বৈশিষ্ট্যের পরিপূরণ করেন। আর সেটা ভেঙে গেছে, জানি না আবার কেমন করা হবে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন এখন এই যে ছিটা খাটা বর্ণাশ্রম মধ্যে রয়ে গেছে, আপনারা যদি চেষ্টা করেন এই জাতটাকে এখনো তুলে ফেলতে পারেন। যার যার কালচার যে যে করবে এবং কেমন করে করবে না করবে তিনি বলে গেছেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ভুলে গেছি আমাদের ইষ্টকে, আমরা ভুলে গেছি আমাদের যে সপ্তাহী পঞ্চবই যে আছে আমাদের, আমরা একবার দ্বিতীয়কে স্মরণ করি না। আমাদের মধ্যে বহু রকমের ভাবে কুৎসিত জিনিস ঢুকে পড়ে গেছে। সেই জন্য এটাকে বাঁচাতে গেলে, রক্ষা করতে গেলে ঠাকুর নিজে বলেছেন মুক্ত গুরুরূপী ভগবান ছাড়া আমাদের উন্নয়নের আর পথ দেখি না। সেই জন্যই আমাদের দরকার হচ্ছে তেমন তো একজন মানুষ যাকে বলে ফুলফিলের দি বেস্ট, যিনি ভূত ভবিষ্যৎ সব দেখতে পারেন, তার প্রতি অনুগত হওয়া। চিত্তরঞ্জন দাস সেই জিনিসটা বুঝেছিলেন, তিনি দেশকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু হতাশ হয়ে গেছেন দেশের অবস্থা দেখে। তখন ঠাকুরের কাছে এসে কেঁদে পড়ে বললেন, ঠাকুর আমাকে শক্তি কে দিবে? আমি দেশটাকে জাগাতে চাই, দেশটাকে উন্নত করতে চাই, কিন্তু আমি পাচ্ছি না। আমি যে কাজে যাই সে কাজে যেন বিফল হয়ে যায়। আমি এমন কোনো লোক পাচ্ছি না যার কাছে আমার কার্যভার আমি সমর্পণ করে আসতে পারি। তখন সে ঠাকুর তাকে সুপ্রজনের কথা বললেন, বিবাহের কথা বললেন, ঠিক ঠিক মতো বিবাহ দেন।
কম্পার্টেবল ম্যারেজ দেন, 20 বছর 25 বছর পরে আপনারা এমন সন্তান পাবেন যারা দেশের পক্ষে অরুণ তরুণ যারা হবে, তারা দেশের সহায়ক হবে, দেশ মাতৃকাকে গঠন করে তুলবে। সেজন্য এই মোদীজির কাছে আমাদের সৎসঙ্গের তরফ থেকে বা আমার মতো বৃদ্ধ লোকের একান্ত অনুরোধ করি যে যাতে কম্পার্টেবল ম্যারেজ হয়। আপনি বাংলাদেশে এসে অনেক কিছু করে যাচ্ছেন, বাংলা অগ্রসর হচ্ছে, বাংলার উন্নতি অগ্রসর হচ্ছে, এগুলি আপনি শত বলেছেন এবং সব দেশে আপনি বলেন। কিন্তু একটা কথা, আসল যে পয়েন্টটা, মানুষটা যদি না করি, মানুষ যদি ভালো না হয়, এন্টি সোশ্যাল এলিমেন্ট যদি হয়, তবে দেশের মধ্যে চুরি ডাকাতি রাওজানি লুণ্ঠন সমস্ত অবাধে চলতে থাকবে। তাই চাই অন্তত এই কথা যদি বলেন, কমফোর্টেবল ম্যারেজের ব্যবস্থা আমরা করবেন, মেয়েদের কখনো নিচু করে দিবেন না, এটা মুখে অন্তত একবার যদি উনি বলেন, তাহলে বহু লোকে সেটা সাপোর্ট করবে এবং তাকে মাথায় করে রাখবে, এটা আমার বিশ্বাস। কারণ দেশ গঠন করতে গেলে মানুষ দরকার, মানুষ দরকার, মানুষ দরকার। ঠাকুরের সেজন্য ভিক্ষা চায়, ও ভিক্ষা দাও, ভিক্ষা দাও। দাদা জঞ্জাল পিঠে জীবন শুরু হয়েছে, কে তাকে ভিক্ষা দেবে? আর্য স্তন্যে মাতা পবিত্র মাতা ভারতবর্ষকে কে বাঁচাবে? মানুষ বাঁচাবে। সেই জন্য ঠাকুর মানুষ তৈরির কথা বলেন। সেই জন্য ঠাকুর বলেন, তোমরা ইষ্টকেন্দ্রিক হও, গুরু কেন্দ্রিক হও, নাম ধ্যান করো, সুপ্রজনন করো, বিবাহ ঠিক মতো করো, শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প এগুলি সবই দরকার। কিন্তু সবচেয়ে প্রথম এবং প্রধান দরকার হচ্ছে, আমি মনে করি, ম্যারেজ এন্ড ইউথনিক রিফরমেশন, যেটা ঠাকুর বলে গেছেন। সেই জন্য আমাদের সৎসঙ্গের তরফ থেকে সৎসঙ্গীরা বহু এসে গেছেন, বহু আমরা কোটিতে কোটিতে আজ হয়তো উদ্বিন্ন হয়ে গেছি, আমাদের অনেক সংখ্যা বেড়ে গেছে, অনেক লোক বেড়ে গেছে। সেই জন্য অ্যাসেম্বলিতে যারা যাবেন, তারা যদি ওই ভাব নিয়ে যান, ওই ভাব মানে যাতে দেশকে গঠন করা যায়, সত্যিকারের মানুষ তৈরি করা যায়। আপনি রাজাটার জন্য বধ করতে পারেন, আইন করতে পারেন, কিন্তু সত্যিকার মানুষ যদি বিরের থেকে তৈরি না হয়, এগুলি রক্ষা করার লোক থাকবে না। সেই জন্য মানুষ তৈরির কারখানা, যেটা ঠাকুর করতে চেয়েছিলেন, যেটা প্রত্যেক মহাপুরুষের করতে চেয়েছিলেন, সেটাই একান্ত দরকার আজকের এই দিনের মধ্যে। সেটা কেমন করে হবে? ঠাকুর একদিন পাবনাতে হঠাৎ কেশুদাকে বলুন, কেশুদা আমার লাখে লাখে লোক দরকার, আমাকে লোক দেন, লোক দেন, লোক দেন, লোক দেন। কেশব বলেন, আপনি তো লোকের কথা বলছেন কেন, লোক দিয়ে কি হবে? তখন ঠাকুর উঠে পড়ে বললেন, আপনি কি, কেশুদা বললেন, আপনি কি অ্যাসেম্বলি দখল করতে যাচ্ছেন? হ্যাঁ, কি বললেন? অ্যাসেম্বলি পার্লামেন্টে যদি ভালো ভালো লোক যায়, তারা যেসব আইন করবে, মনুর বিরুদ্ধে করবে না, মনুকে ছিঁড়ে ফেলবে না, মনু সঙ্গীতটাকে। ওইখানে যা যা রয়ে গেছে, জীবনীয় সম্পদ রয়ে গেছে আমাদের শাস্ত্রের মধ্যে, সেই শাস্ত্রকে মাথায় করে, এবং শাস্ত্রকার যারা, এবং সর্বশ্রেষ্ঠ শাস্ত্রকার হচ্ছেন ঠাকুর অনুকূলচন্দ্র, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী হযরত রসুল, শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী বুদ্ধদেব, এরা যেভাবে আমাদের চলতে বলে গেছেন, সেই পথে আমাদের অনুসরণীয়। তাই আমাদের করতে হবে, তবেই আমরা বাঁচতে পারবো। দাদারা এবং মায়েরা, আমরা সৎসঙ্গী যারা আছি, সৎসঙ্গী মানি হচ্ছে সতের সঙ্গ, ইষ্টের সঙ্গ, গুরুর সঙ্গ, পরম পুরুষের সঙ্গ। এই হলো রিয়েল সৎসঙ্গ। ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউট যাদের আছে, তাদেরকে বলা হয় খ্রিস্টিয়ান। শ্রী শ্রী ঠাকুর লাইক অ্যাট্রিবিউট যাদের আছে, তাদেরকে রিয়েলি বলা হয় সৎসঙ্গ। আমরা সেই ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউটস এবং শ্রী শ্রী ঠাকুর লাইক অ্যাট্রিবিউটস, যেগুলি জীবনীয়, যেগুলি প্রাণদ, সেগুলিকে আমরা অনুসরণ করব। আর এই বাঁচাতে গেলে আমাকে নিজেকে ঠিক করতে হবে, পরিবারকে ঠিক করতে হবে। পরিবার যদি ঠিক না হয়, ছেলেপেলে ঠিক হবে না। দাম্পত্য জীবন সুখের হওয়া চাই। একটা পরের মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসি, সে শুধু চায় তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য সবকিছু করবো। বিবাহ ঠিক মতো হওয়া এবং শিক্ষা টিক্ষা ইত্যাদি যেগুলি আছে, এগুলি ক্রমশ সবই আসবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষ 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 চাই, মানুষ চাই বলে কেঁদে গেলেন। আমরা তার কথাগুলো শৈথিল্যের সহিত অবমাননা করেছি। আমরা কেউ ভীম বেগে, বজ্র বেগে আমরা দাঁড়াই নাই। দাঁড়িয়েছিল একজন হনুমান, দাঁড়িয়েছিল একজন অর্জুন, দাঁড়িয়েছিল একজন বিবেকানন্দ, দাঁড়িয়েছিল একজন শিবাজি। এরা কি করে গেল বলেন তো? আমরা ঠাকুরকে মুখে বলি ভালোবাসি, আসলে বৃত্তির জন্য ভালোবাসি, নিজের স্বার্থ পূরণ করি। কে এমন দরদি যে সর্বস্ব ঠাকুরকে বলেছিলেন, একটা মুখ পেয়েছিলাম আমি চিত্তরঞ্জন দাস। তাও দুঃখের বিষয়, 1925-এ তিনি বাধ্য হয়ে শ্রী রণদেব, যে কোনো কারণে হোক,
তিনি দার্জিলিং চলে গিয়েছিলেন ঠাকুর অনিচ্ছা সত্ত্বে। এই দুঃখের কথা কাকে বলবো, ওই সেই জন্য বলে মন্ত্র মূলং গুরু বাক্যং, ধ্যান মূলং গুরুমূর্তিং, মোক্ষ মূলং গুরুপদং। এই যে গুরুর মন্ত্রই হচ্ছে আসল জিনিস। লাল বাহাদুর শাস্ত্রীকে বলেছেন আর লাঠিটা যেখানে যাবেন সাথে করে নিয়ে যাবেন, এটা মন্ত্র বিশেষ। কিন্তু সিনিয়র সেখানে লাঠি নিয়ে যাননি, তাসখণ্ডে গিয়ে মারা গেলেন। সুভাষচন্দ্র বসুকে বলেছেন সুভাষ আজ তুমি থেকে যাও, পাবনাতে যখন দেখা করতে আসছিল সুভাষচন্দ্র বসু 1939-এ, তখন বলতো আজ তুমি থেকে যেতে পারো না, আজ থাকলে ভালো হয়। থাকলেন না, চলে গেলেন। তার একটা বিশেষ মিটিং ছিল, সেখানে কথা দেওয়া ছিল ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। গুরু মন্ত্র এমন জিনিস, ঠাকুরের মন্ত্রটি কি যজন যাজন ইষ্টিভিটি স্বস্তি সদাচার, এগুলি ঠাকুর করে গেছেন আমাদের জন্য। এগুলি আমরা যত নিখুঁত ভাবে করবো ততই দেশে দশে সকলের মঙ্গল। পারিপার্শ্বিকের মধ্যে বিচার করা, ফুলের বাতাস তো বইছে, ফুলের গন্ধ কে নিয়ে যাবে বাতাস? সেই ভক্ত যারা, আপনারা যারা আছেন ভক্ত বারাসতের যোগরায়, অশোক দেব এবং অন্যান্য যারা আমার কথা শুনছেন, সকলকেই আমি প্রণাম করি। ভক্ত লোক, আমরা ইষ্টের কথা নিয়ে, ইষ্টের ধ্বজা নিয়ে, সেই বাতাস, সেই আলো, সেই বাণী, সেই চলন, সেই চরিত্র নিয়ে আপনারা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ছড়িয়ে পড়ুন। পরম পিতার বাণী আমরা আরো আরো করে উদ্বুদ্ধ করতে সকলের মধ্যে। জয় গুরু রাধা স্বামী রাধা। বর্তমান সৎসঙ্গ আচার্যদের, আমাদের যিনি আচার্যদেব সঙ্গাচার্যদেব, তিনি স্থায়ী করে যাচ্ছেন, তাদেরকেও আমি প্রণাম জানাই, যাতে তারা আরো আরো বেশি করে আমাদের উদ্বুদ্ধ করে তোলেন। জয় গুরু রাধা স্বামী রাধা স্বামী রাধা স্বামী। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আপনি 4 মিনিট আগেই শেষ করে দিয়েছেন আজকে। ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে দাদা। আজকে যে বিষয়টার উপর আমি অনুরোধ করেছিলাম আপনাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্যে, আপনি সেইটাই কত সুন্দর করে বললেন যে বর্তমান অবস্থা থেকে কি করে মুক্তি পেতে পারে ভারত তথা পশ্চিমবঙ্গ। আসলে সেটা আপনি একদম পূর্ণ আকারে তুলে ধরেছেন ঠাকুরের ভাবধারায়। আমরা সমৃদ্ধ হয়েছি পরম পিতার রাঙারাতুল চরণে। আপনার ও আপনার পরিবারের পারিপার্শ্বিকের মঙ্গল প্রার্থনা করি।